আচ্ছা কাকু, আপনার ওপর কি কেউ কখনো কালো জাদু করেছিল? হ্যাঁ, করেছিল। দেখলাম একজন ভয়ঙ্কর দর্শন বৃদ্ধা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো হয়ে যাওয়া একটা ছেঁড়া থান। এই নাও, খেয়ে নাও। না না ঠাকুমা, আমি খাবো না। এদিকে তো মামার বাড়িতে সবাই লক্ষ্য করলো আমি যেন সারাক্ষণ কেমন উদাস, চুপচাপ হয়ে থাকি। কারোর সাথে বিশেষ কথা বলি না। চোখের তলাতেও কালি পড়েছে। আর যেন একরকম শুকনো শুকনো হয়ে গেছি। এই পরিবর্তন আমিও দেখেছি, কিন্তু আমার কিছু মনে হলো না। তবে মামি একদিন আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে জীবন, তোর কি হয়েছে বলতো? শরীর খারাপ নাকি? না তো মামি, আমার কিছুই হয়নি। আমি তো একদম ঠিক আছি। কিন্তু বাবা, তোকে দেখে তো মনে হচ্ছে না। দাঁড়া, আমি আজই কবিরাজ মশাইকে খবর পাঠাচ্ছি। না না মামি, আমার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না। হলে আমি তোমাকে অবশ্যই বলবো। তুমি একদম চিন্তা করো না। মামি আমার কথা শুনল বটে, কিন্তু মুখ দেখে মনে হচ্ছিল আমার কথা মামি একটুও বিশ্বাস করেনি। অবশ্য বিশ্বাস না করারই কথা। তবে দিন দিন এই অবস্থা বাড়তেই থাকলো। তারপর আবার পরের দিন আমি নদীর ধারে গেলাম। মন থেকে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ অত দূর যাওয়ার জন্য শরীরে যে ক্ষমতা থাকার দরকার সেই ক্ষমতা আমার ছিল না। তাও কি এক অদম্য টানে আমি হাঁপাতে হাঁপাতে সেই জায়গায় গিয়ে পৌঁছালাম। কষ্টে চোখের দৃষ্টি যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। না, এবার আর পেরে উঠছে না। মনে হচ্ছে মামিকে এবার বলতে হবে। আমার শরীর সত্যি ভীষণ খারাপ করছে। এইভাবে আর কয়েকদিন চললে আর বাঁচবো না। তবে আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি তো আগে যেমন খাওয়া দাওয়া করতাম এখনো তাই করি। উল্টে মামা বাড়ি এসে মামিদের আদর যত্নে খাওয়া দাওয়া আরো ভালো হয়ে গেছে। তাহলে শরীরে এইভাবে খারাপ হওয়ার কারণ কি? মনে হচ্ছে আমার শরীরের সব শক্তি কেউ টেনে নিচ্ছে, যার জন্য আমি এত দুর্বল হয়ে পড়ছি। যেই আমি পিছন ফিরে দেখলাম, বিস্ময়ে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। দেখি সেই ঠাকুমা আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু তাকে আর ঠাকুমার মতো লাগছে না। পাকা চুলের মাঝে কিছু কিছু কাঁচা চুলও দেখা যাচ্ছে। ঢুকে যাওয়া গালগুলো কিছুটা ফুলে গেছে, আর মুখে বেশ একটা সুন্দর লাবণ্য দেখা যাচ্ছে। কৌতূহলে আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ঠাকুমা, তোমাকে আজ একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে তোমার বয়স অনেক কমে গেছে। তাতে বৃদ্ধা অদ্ভুতভাবে হাসল। এই সব তোমার জন্যই সম্ভব হয়েছে। মানে কি কি বলছো তুমি? না না, কিছু না। অনেক দিন থেকে নানা রকম রোগে ভুগছিলাম, এখন একটু ভালো আছি, তাই আমার মনে হচ্ছে তোমার। বৃদ্ধার কথায় তেমন ভরসা হলো না। আমি একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। মনে মনে ভাবলাম, শরীর ভালো হলে বুঝি পাকা চুল কাঁচা হয়ে যায়। তার সাথে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, বৃদ্ধার গলায় একটা ছোট্ট তাবিজ, যেটা দেখতে মানুষের হাড়ের মতো, যা আগে আমি দেখিনি। তারপর বৃদ্ধা বলে উঠল, এই নাও, আজ শেষবারের মতো
তোমার জন্য একটু পায়েস করে এনেছি, খেয়ে নাও। শেষবারের জন্য কেন? তুমি কি কোথাও যাচ্ছ? আমার এই কথা শুনে বৃদ্ধা অদ্ভুত রকমভাবে হাসল, বলল, হ্যাঁ, চলে যাচ্ছি অনেক দূরে, আর তুমি আমাকে দেখতে পাবে না। এই বলে তিনি পায়েসটা আমার হাতে দিলেন। এক হাত দিয়ে পায়েসের বাটি ধরে আর এক হাত দিয়ে সব পায়েসটা তুলতে যাব, হঠাৎ কোথাও কিচ্ছু নেই, দমকা হাওয়া এসে পায়েসের বাটিটা আমার হাত থেকে উল্টে দিল। বাটিটা পড়ে যেতে আমি বৃদ্ধার দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। ভয়ানক রাগে মুখ বিকৃত হয়ে গেল। এ কি করলে? পায়েসটা ফেলে দিলে? এত দিনের পর আমি। হঠাৎ বৃদ্ধা চুপ হয়ে গেলেন, তারপর আবার শান্ত গলায় বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল তুমি আবার এসো, আমি আবার পায়েস করে আনবো। কিন্তু ঠাকুমা, কাল যে তুমি কোথায় যাবে বললে? কাল আর যাব না, তারপর দিন যাব। না না ঠাকুমা, তোমাকে আর কষ্ট করতে হবে না। বললাম না কাল এসো, আমার যাওয়া নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। সেই দিনের মতো আমি বাড়ি চলে গেলাম। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, কেমন একটা মনে হলো যেন কিছু পরিবর্তন হয়ে গেছে। মুখ হাত ধুয়ে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন পরিবর্তনটা লক্ষ্য করলাম। আমার শুকনো চোখ মুখ আবার আগের মতো না, আগের থেকে আরও সতেজ আর প্রাণবন্ত লাগছে। শরীরের ক্ষমতা যেন দ্বিগুণ হয়ে গেছে, আর সেই দুর্বল ঝিমানো ভাব নেই। বাতাসে চারিদিক যেন এক মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। দালানে বেরোতে মামিকে দেখলাম বসে সবজি কাটছে। মামি, বাড়িতে কি কোথাও ফুল ফুটেছে? কি সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে নাকি? না রে, এটা কোনো ফুলের গন্ধ না, আমিও পাচ্ছি। গন্ধটা আমার খুব পরিচিত। মা, মানে তোর দিদিমা যতদিন বেঁচে ছিলেন, প্রতি বছর কালী পুজোর দিন এই রকম গন্ধে মম করতো গোটা বাড়িটা। কিন্তু এত বছর পরে আজ যে গন্ধটা কোথা থেকে আসছে বুঝতে পারছি না। আরে জীবন, তোকে দেখে তো মনে হচ্ছে একদিনে তোর শরীর আগের মতো হয়ে গেছে। কালও তোকে যেন অসুস্থ লাগছিল, এই তো আজ বেশ ভালো লাগছে বাবা। যা, আর খাওয়ার অনিয়ম করিস না, ছোট মামিকে গিয়ে বল তোকে খেতে দিয়ে দেবে। আচ্ছা মামি। খেয়ে নিয়ে আমি আবার নদীর পথে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে গুনগুন করতে করতে আমি নদীর ধারে পৌঁছালাম। গিয়ে দেখি বৃদ্ধা আজ আগে থেকে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে দেখে সে হঠাৎ চমকে উঠল। এটা কি করে হলো? তুমি এইরকম? কিছু বলছো? না না, কিছু না। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি পায়েসের বাটিটা নিয়ে। এই নাও, খাও। না না ঠাকুমা, ওই পায়েসটা তুমি খেয়ে নাও। আমি আজ বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছি। আমার কথা শুনে বৃদ্ধা জোর করে আমার হাতে পায়েসটা ধরিয়ে কড়া গলায় বলল, খেয়ে নাও। বাটিটা হাতে নিয়ে ভয়ে আমার গা শিউরে উঠল।
বাটিটায় গিচ গিচ করছে পোকায়। ভয়ে ঘেন্নায় আমি ছুঁড়ে বাটিটা ফেলে দিলাম। তোমার এত বড় সাহস যে তুমি বাটিটা ছুঁড়ে ফেলে দিলে? আমি তখন বেশ রেগে গিয়ে বললাম, না না, বললাম বলা ভুল হবে, আমাকে দিয়ে বলানো হলো। কারণ একটা বাচ্চার মুখ থেকে এই কথাগুলো নিজে থেকে বের হয় না। তুমি দেখতে পেলে না বাটিতে পোকা ভর্তি? তুমি কি ভেবেছ তুমি জানবে আমাকে তাই খেতে হবে? কে তোমাকে বলেছে আমার জন্য এসব করে আনতে? আবার যদি কোনোদিন তোমাকে আমার সামনে দেখেছি, তাহলে তোমার লাঠি কেড়ে নিয়ে তোমাকেই পেটাতে পেটাতে তাড়া করব, ডাইনি বুড়ি। যত বড় মুখ নয় তত বড় কথা। ধরো। তারপর বৃদ্ধা অসম্ভব রেগে আমার গলা টিপে ধরল। ছাড়ো, ছাড়ো। আজ তোকে আমার আসল রূপ দেখাবো। পুচকে ছোড়া, মর, তুই মর। আমি তখন যাই হোক করে এক হাত দিয়ে তার গলার তাবিজটা টেনে ছিঁড়ে নদীর জলে ফেলে দিলাম। তাবিজটা ফেলে দেওয়ার পর বৃদ্ধা আবার আগের মতো হয়ে গেল। পাকা চুল, ঢুকে যাওয়া গাল। নিজের মুখে হাত দিয়ে বৃদ্ধা রাগে চিৎকার করে উঠল। বৃদ্ধার এই রূপ পরিবর্তন দেখে আমি ভয়ে সেখান থেকে দৌড় দিলাম। আর একবারের জন্য ফিরে তাকালাম না। আর সেই জায়গাতেও কোনো দিনও যাইনি। তাহলে কেমন লাগলো গল্পটা? দারুণ কাকু। হ্যাঁ কাকু, খুব সুন্দর। কিন্তু কাকু, আমার একটা প্রশ্ন আছে। বলো, ওই বৃদ্ধার বয়স কমে গিয়েছিল কেন? জানতাম তুমি এই প্রশ্নই করবে। দেখো, খুব সহজভাবে বোঝাচ্ছি। আমাদের খাবার যেমন ফল, সবজি, ভাত, তরকারি, যা খেলে আমরা বেঁচে থাকি, কাজ করতে পারি, আমাদের শক্তি সঞ্চয় হয়, ঠিক তেমনি এই পৃথিবীতে এমন কিছু প্রজাতি আছে যাদের খাবার হচ্ছে প্রাণ শক্তি, যা তাদের চিরনবীন করে রাখে। তার মানে ওই বৃদ্ধা কে ছিল কাকু? তোমরাই বলো দেখি। বন্ধুরা, তোমরা যদি বুঝে থাকো ওই বৃদ্ধা কে ছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।